আজকে আমরা আলোচনা করব অটো ইলেকট্রিক্যালস নিয়ে। অটো ইলেকট্রিক্যালস এর মধ্যে আমরা বেসিক যে জিনিসটা জানি সেটা হলো আমরা ব্যাটারিটা জানি। অর্থাৎ আমার অটোমোবাইল যে ইঞ্জিনটা আছে বা আমার যে গাড়িটা আমি ব্যবহার করছি বা আমার যে মেশিনটা আমি ইউজ করছি সেইখানে বেসিক্যালি আমরা কি করছি না একটা ব্যাটারির সাহায্যে তার সমস্ত ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা পাওয়ার দিচ্ছি। আমি যদি তোমাদের এখন যে ছবিটা দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কনভেনশনাল কারেন্ট আছে যেটা আমরা ব্যাটারির মধ্যে স্টোর করে রেখেছি। বেসিক্যালি এই ব্যাটারি থেকে আমরা কানেকশন দিচ্ছি কোথায় না যে যে গাড়ির জায়গাতে আমার লোড আছে। বিশেষ করে আমাদের লোড কোথায় থাকে না, যদি একটা গাড়ি হয় গাড়ির ক্ষেত্রে আমরা সেখানে তার হেডল্যাম্প বলো বা তার ওয়াইপার বলো, মিউজিক সিস্টেম বলো, যা যা আছে ইলেকট্রিক্যাল যে যে জিনিসগুলো আছে, হর্ন আছে। তো এই জিনিসগুলো আমরা লোড হিসাবে আমরা ধরছি, যেখানে এখানে সার্কিটের মাধ্যমে একটা বাল্ব জ্বালিয়ে আমরা দেখাচ্ছি এখানে লোড। আর তার থেকেও একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট চলে যায় স্টার্টার মোটরের ক্ষেত্রে। যখন আমরা স্টার্ট করছি, স্টার্টিং এর সময় আমরা স্টার্টার মোটর ব্যবহার করছি, যদিও স্টার্টার মোটর সম্বন্ধে আমি ডিটেলে পরের ক্লাসে আমি বলবো। তার আগে আমাদেরকে এখানে জানতে হবে যে এই যে ব্যাটারি থেকে পুরো গোটা গাড়িটার মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা যাচ্ছে, অর্থাৎ যেখানে যেখানে আমার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আছে সেখানে আমরা পাওয়ারটা কোথা থেকে নিচ্ছি না ব্যাটারি থেকে নিচ্ছি। এখন ব্যাটারি থেকে যখন আমি পাওয়ার নেবো, সেটা ইঞ্জিন স্টার্টিং এর ক্ষেত্রেই হোক বা আমার ভেতরে কেবিনে একটা ফ্যান চালানোই হোক বা আমার হর্ন বাজানো, মিউজিক সিস্টেম চালানো, ওয়াইপার চালানো, বাল্ব জ্বালানো, বা আমার ধরো ইলেকট্রিক্যাল যে উইন্ডো গুলো থাকে, সেই উইন্ডো গুলো যখন আমরা অটোমেটিক্যালি সেগুলোকে যখন আমরা উঠাচ্ছি নামাচ্ছি, তখন কি হচ্ছে না আমার হিউজ অ্যামাউন্টের ব্যাটারি থেকে পাওয়ারটা ড্রেন হয়ে আছে। কারণ আমরা অলরেডি ব্যাটারি সম্বন্ধে যখন আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে ব্যাটারিটা কি হচ্ছে না একটা ইলেকট্রিক্যাল এনার্জি স্টোরার। বেসিক্যালি এখানে আমরা ডিসি কারেন্টটাকে স্টোর করে রাখি এবং আমরা এখানে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো চালাচ্ছি সেই সবকটাই কিন্তু ডিসি পাওয়ারে চলে। আমরা অলরেডি আমাদের বেসিক ইলেকট্রিসিটির মধ্যে জেনে নিয়েছিলাম যে ডিসি কারেন্ট আছে আর এসি কারেন্ট আছে, ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট। তাহলে ডিসি এসির পার্থক্য আমরা জানি এবং ডিসি কারেন্টের সাহায্যেই কিন্তু আমাদের এখানে যা যা ইকুইপমেন্ট আমরা গাড়ির মধ্যে চালাই সবকটা কিন্তু ডিসি কারেন্টে চলে। তার জন্য আমরা ব্যাটারির সাহায্য নিচ্ছি। ব্যাটারিতে আমরা জানি যে ব্যাটারি থেকে আমরা ডিসি কারেন্টটা পাই। এবারে ধরো এই যে কন্টিনিউয়াস আমরা যে ব্যাটারিটা থেকে পাওয়ার নিয়ে যাচ্ছি, তাহলে একটা সময় ব্যাটারিটা তো খালি হয়ে যাবে, ব্যাটারিটা ড্রেন হয়ে যাবে। তাহলে ব্যাটারিটাকে আবার কি করতে হবে না, আমাকে চার্জিং করতে হবে। আমরা যখন ব্যাটারি নিয়ে আলোচনা করছিলাম তখন বলেছিলাম কি না ব্যাটারি ডিসচার্জিং হয়, আবার ব্যাটারিটাকে চার্জিং করা হয়। এখানে আমরা কি ব্যাটারি ইউজ করছি, লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করছি। তাহলে এটাকে আমাকে চার্জিং করতে হবে। চার্জিং করতে গেলে একটা চার্জিং সার্কিট লাগবে এবং একটা চার্জিং পাওয়ার সোর্স লাগবে। তাহলে এই যে চার্জিং পাওয়ার সোর্স, এই পাওয়ার সোর্সটা কোথা থেকে আসবে না কোনো একটা আমাকে কারেন্টের সোর্স দিতে হবে। এখন গাড়ির মধ্যে আমি ইলেকট্রিক্যাল কারেন্টের সোর্সটা কোথা থেকে পাবো না, আমরা এর জন্য একটা জেনারেটর নেব, জেনারেটর লাগবে। এখন জেনারেটরটা কি জেনারেটর হতে হবে না, বেসিক্যালি যেহেতু এখানে আমরা ডিসি কারেন্ট স্টোর করব ব্যাটারির মধ্যে, বা আমাকে ব্যাটারিটা যে ডিসচার্জিং হয়েছে সেটা চার্জিং করতে গেলে আমাকে কি করতে হবে না এখানে ডিসি সোর্স লাগাতে। তাহলে আমাদের জেনারেটর কি কি ধরনের আছে না, নর্মালি জেনারেটর আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে ডিসি জেনারেটর এবং আরেকটা হচ্ছে এসি জেনারেটর। ডিসি জেনারেটর আর একটা হচ্ছে এসি জেনারেটর, অল্টারনেটিং কারেন্ট জেনারেটর, আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট জেনারেটর। এখন ডাইরেক্ট কারেন্ট যে জেনারেটর বা ডিসি জেনারেটরটাকে আমরা সচরাচর বলে থাকি ডাইনামো। কি বলে থাকি, ডাইনামো। ডিসি কারেন্ট এখান থেকে আমরা পাবো বা এটাকে ডিসি জেনারেটরও বলছি। আর এসি কারেন্টের জন্য আমরা কি ব্যবহার করি, অল্টারনেটর। একটা ছোট্ট একটা তোমার জিনিস যেটার নাম হচ্ছে অল্টারনেটর, যে কিনা এসি কারেন্ট প্রডিউস করবে এবং এটা কি আমরা বলছি এসি জেনারেটর। এখন এই এসি জেনারেটর এবং ডিসি জেনারেটর এদের বেসিক যে ইলেকট্রিক জেনারেশনের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে কি না ফ্যারাডেজ ল থেকে হয়। আমাদের ফ্যারাডে সাহেব ছিলেন, তিনি কিছু আমাদের ল দিয়ে গেছিলেন ইলেকট্রিক্যাল রিলেটেড। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা কি করছি না কোনো একটা চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে, মানে যেখানে হচ্ছে চুম্বকের লাইনস অফ ফোর্স আছে, তার মধ্যে যদি কোনো একটা কন্ডাক্টরকে অর্থাৎ কোনো একটা তারকে যদি আমরা তার মাঝে যদি মুভ করি, তাহলে কি হবে না আমরা দেখবো যে গ্যালভানোমিটারের সাহায্যে দেখবো যে ওখানে আমরা কারেন্ট প্রডিউস করতে পারছি, কারেন্টটা আমরা এখান থেকে কিন্তু পাবো। তাহলে এই যে
মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালের যে কনভার্সেশনটা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে, এবং এটা হচ্ছে ইএমএফ জেনারেট বলা হয়, ইনডিউসড ইএমএফ, এবং এটা ফ্যারাডেজ ল অনুযায়ী আমরা এখান থেকে পাই। এবং এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ফ্যারাডেজ লর উপর বেস করে কিন্তু আমরা এসি জেনারেটর এবং ডিসি জেনারেটর দুটোকে আমরা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা পেয়ে থাকি। অর্থাৎ জেনারেটরের টোটাল যে কনসেপ্টটা সেটা কিন্তু এই ফ্যারাডেজ ল এবং ইলেকট্রোমোটিভ ফোর্সের উপর বেস করে কিন্তু আমরা এখান থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট করতে পারি। এখন আমাদের গাড়ির ক্ষেত্রে আমরা কি জেনারেটর ব্যবহার করব না, যেহেতু আমাদের ব্যাটারিটাকে চার্জ করতে হবে এবং আমার আদার যে ইকুইপমেন্টস গুলো আমরা ব্যাটারির সাহায্যে চালাবো সবকটা যেহেতু ডিসি কারেন্ট দিয়ে চলে, তাহলে আমাকে এখানে একটা ডিসি জেনারেটর লাগাতে হবে। কিন্তু এই ডিসি জেনারেটরটা এখন আর আমরা ব্যবহার করি না, কারণ ডিসি জেনারেটরের কিছু কিছু আমাদের কি বলবো এটাকে আমাদের ব্যাকলগ আছে, বা এর কিছু আমাদের জিনিস আছে যেগুলো আমরা আগামী দিনে যখন আমরা গাড়িটা যখন আমরা মডিফিকেশন করছি তখন দেখছি যে ডিসি জেনারেটর পরিবর্তে আমরা যদি এসি জেনারেটর ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেকাংশে সুবিধে হয়ে যাচ্ছে। এখন ডিসি জেনারেটরের সবচেয়ে বড় অসুবিধার কারণ যেটা হলো কি, প্রথম কথা হলো যে একটা কথার কথা আমি বলছি, ধরো একটা 12 ভোল্টের ডিসি জেনারেটর এবং একটা 12 ভোল্টের এসি জেনারেটর দুটোর কিন্তু যদি ওজন এবং আয়তনের দিক থেকে যদি আমি দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে একটা ডিসি 12 ভোল্টের জেনারেটর সে যে স্পেসটা নিচ্ছে আর একটা এসি জেনারেটর যে স্পেস নিচ্ছে তা প্রায় 1/3 অংশ। মানে যদি আমি একটা ডিসি জেনারেটর যদি আমার 3 ফুট লেন্থের হয় ফর এক্সাম্পল, তাহলে অল্টারনেটরটা 1 ফুটের মধ্যে এসে যাবে। আবার ওজনের দিক থেকে যদি দেখি যে এটা হয় যদি 10 কেজি ওজন হয়, অল্টারনেটর শুধু 1 কেজি ওজন হচ্ছে। তাহলে এই যে আমার ওজন এবং আয়তনের তারতম্যের জন্য আমার গাড়িতে কিন্তু এখন পুরো জিনিসটা কম্প্যাক্ট হয়েছে। আমরা যদি সেই আগেকার দিনের মতো যে ভারী ভারী জিনিস নিয়ে বয়ে নিয়ে যাই তাহলে গাড়ির কি হবে না, আমার গাড়ির ওভারঅল যে ওয়েটটা সেই গ্রস ভেহিকেল ওয়েটটা আমার বেড়ে যাবে। এই গ্রস ভেহিকেল ওয়েটটাকে আমাকে কমাতে গেলে কি করছি না, আমাকে ডায়নামোটাকে বাদ দিতে হচ্ছে। এখন এখানে প্রশ্ন আসবে যে ডায়নামোটা যদি বাদ দিয়ে দিই বা ডিসি জেনারেটর যদি বাদ দিয়ে দিই তাহলে ব্যাটারিটা চার্জ হবে কি করে? কারণ ব্যাটারি চার্জ করতে গেলে ডিসি কারেন্ট লাগবে, কারণ মেন হচ্ছে আমার ব্যাটারিটাকে চার্জ করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তারপরে ব্যাটারি সেখান থেকে তার যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলোকে সে ওখান থেকে পাওয়ারটা দেবে। এখন আমাকে ব্যাটারিটা যদি চার্জ করার উদ্দেশ্য হয় তাহলে ডিসি জেনারেটরটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে ব্যাটারিটা চার্জ হবে কিভাবে? না, আমরা ব্যাটারিটাকে এসি জেনারেটর দিয়েই চার্জ করবো। এসি জেনারেটর থেকে কি করবো না, এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে আমরা কনভার্ট করে নেবো। তার জন্য এখানে আমরা একটা রেকটিফায়ার ইউজ করব। এই রেকটিফায়ারটা কিছুই না, সিম্পলি আমাদের যে ডায়োড থাকে ডায়োড ইউজ করব। এই ডায়োডের সাহায্যে রেকটিফিকেশন একটা ব্রিজ রেকটিফিকেশন করব, এটাকে ফরওয়ার্ড বায়াসিং বলে। এই ফরওয়ার্ড বায়াসিং ব্রিজ রেকটিফিকেশনের সাহায্যে আমরা কি করব না, খুবই অল্প খরচাতে আমরা এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করব। আমরা যদি এখানে একটা রেকটিফায়ার লাগাই যে রেকটিফায়ারের দাম খুবই কম, অর্থাৎ ডায়োড দিয়ে ওটা তৈরি। এখন যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে 4টে ডায়োড দিলেই হয়ে যাবে, ডবল ফেজ ট্রিপল ফেজ যদি হয় 3 ফেজ যদি হয় সেখানে আমরা 6 4 24 বা 3টে সেট হিসেবে ডায়োড ইউজ করব। এই ডায়োড গুলো আমরা খুবই কম দামে দেখবে বাজারে কিনতে পাওয়া যায়। সুতরাং রেকটিফায়ারের আমাদের কস্টিংটা নেগলিজিবল কস্টিং। শুধুমাত্র কি করছি না, আমরা এখানে যে অল্টারনেটর থেকে বা এসি জেনারেটর থেকে এসি কারেন্ট যেটা তৈরি হচ্ছে সেই কারেন্টটাকে রেকটিফায়ারের মাধ্যমে পাস করিয়ে এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করছি এবং ডিসি কারেন্টটা নিয়ে গিয়ে আমরা সরাসরি ব্যাটারিতে স্টোর করেছি। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এখানে যে অল্টারনেটর লাগানো রয়েছে, এই অল্টারনেটরটা হচ্ছে একটা এসি জেনারেটর। এই এসি জেনারেটর থেকে আমরা যখন এই কারেন্টটা নিয়ে আসছি, দেখো এখান থেকে এই কানেকশনটাকে লাগাচ্ছি এবং এই কারেন্টটা আসছে কোথায় না ব্যাটারিতে ঢুকছে এবং চার্জিং সার্কিটের থ্রু দিয়ে এসে ব্যাটারিটাকে চার্জ করছে। আমি এখানে সিম্পল লাইন ডায়াগ্রাম তোমাদের দেখিয়েছি যে ব্যাটারি থেকে কোথায় কোথায় পাওয়ারটা চলে যাচ্ছে। দেখো এখানে বাল্ব জ্বলছে, এখানে স্টার্টার মোটর চলছে, আদার্স যা যা ইকুইপমেন্ট সবই ব্যাটারি থেকে কানেকশন হবে। কিন্তু ব্যাটারিটাকে আবার চার্জ করবার জন্য আমরা এখানে একটা জেনারেটরের সাহায্য নিচ্ছি। এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এসি জেনারেটর, যেটাকে আমরা অল্টারনেটর বলে থাকি। কিন্তু আমি যখন আমাদের অটো ইলেকট্রিক্যাল পড়তে শুরু করব তখন কিন্তু আমাকে এই ডিসি জেনারেটর সম্বন্ধে আগে জানতে হবে, তারপর আমাকে এসি জেনারেটর বা অল্টারনেটর সম্বন্ধে জানতে হবে। যদিও ডিসি জেনারেটরটা এখন আমরা ব্যবহার করি না বা ডায়নামো আমরা এখন ব্যবহার করছি না, কিন্তু তা হলেও ডিসি জেনারেটর সম্বন্ধে আমাকে একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। এই কনসেপশনটা যখন আমরা ক্লিয়ার করব তখন কিন্তু সবার প্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে
যে ইলেকট্রোমোটিভ ফোর্সের সাহায্যে কিভাবে আমরা একটা চুম্বক থেকে বিদ্যুৎ তৈরি করছি। অর্থাৎ আমাদের যে বিদ্যুৎ তৈরির যে ব্যাপারটা, যেটা হচ্ছে ফ্যারাডেজ ল থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ যেখানে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্সের সাহায্য নিচ্ছি এবং একটা তড়িৎ চুম্বকীয় যে ক্ষেত্র থাকে, তড়িৎ চুম্বকীয় মানে একটা চুম্বকীয় যে বলরেখা, সেই চুম্বকীয় বলরেখাটাকে যখন আমি একটা কোনো কন্ডাক্টর দিয়ে কাট করব, তখন কিন্তু আমরা ইলেকট্রিসিটি বাইরে আউটপুটে কিন্তু পাবো। এটাই হচ্ছে আমাদের ফ্যারাডেজ ল। আমি এখানে সেটাকে তোমাদেরকে একটুখানি ব্রিফলি দেখানো বা বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে এটাকে ফলো করো। দেখতে পাচ্ছ এখানে তোমার একটা গ্যালভানোমিটার দেখতে পাচ্ছ। এই গ্যালভানোমিটারে আমরা যেটা দেখছি কি, দেখো এখানে একটা চুম্বক আছে, চুম্বকের মধ্যে একটা কন্ডাক্টর বা একটা তারকে আমরা ওখানে যখন উপর নিচে করছি, তখন দেখো আমরা একবার মাইনাসের দিকে একবার প্লাসের দিকে আমরা কারেন্ট দেখতে পাচ্ছি ফ্লো হচ্ছে। অর্থাৎ একটা নেগেটিভ কারেন্ট পাচ্ছি, একবার পজিটিভ, মানে একবার ভোল্টেজটা নেগেটিভে যাচ্ছে, একবার পজিটিভে যাচ্ছে। যতটা নেগেটিভ আছে ঠিক ততটা পজিটিভে যাচ্ছে। এবার যদি আমি এখানে অ্যানিমেশনের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি, দেখতে পাচ্ছ নর্থ পোল এবং সাউথ পোল একটা আমি এখানে পার্মানেন্ট একটা ম্যাগনেট রেখেছি। ম্যাগনেটের লাইনস অফ ফোর্স যেটা দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে নর্থ থেকে সাউথের দিকে দেওয়া আছে চুম্বকীয় যেটা বলরেখা। চুম্বকীয় বলরেখার উপর আমি কি করছি না, আমি একটা কন্ডাক্টর লাগিয়েছি বা একটা তারকে আমি ওপর নিচে ওঠানামা করছি। যখনই আমি ওপর থেকে নিচে নিয়ে যাবো তখন আমার পজিটিভ দিয়ে কারেন্ট পাবে, নিচ থেকে উপর দিকে তুলছি তখন নেগেটিভ, যেটা তোমাদের এখানে নিচে ভোল্টেজ বলে যেটা গ্যালভানোমিটার দেখছো তুমি দেখতে পাচ্ছ। উপর থেকে যখন নিচের দিকে নামাচ্ছি তখন কিন্তু দেখো পজিটিভ দিকে কাঁটাটা ঘুরছে, অর্থাৎ আমি কিছুটা তোমার পজিটিভ কারেন্ট পাচ্ছি ভোল্টেজ, আবার নেগেটিভ ভোল্টেজ। কিন্তু যদি আমি কন্ডাক্টরটাকে যদি লাইন অফ ফোর্স অর্থাৎ চুম্বকীয় বলরেখা বরাবর যদি আমরা এইভাবে সমান্তরাল ভাবে যদি এটাকে মুভ করে, তাহলে কিন্তু কোনো রকম কোনো ভোল্টেজ ডেভেলপ করছে না। অর্থাৎ এখানে যেটা পরিষ্কার তোমরা জেনে রাখো যে চুম্বকীয় বলরেখা যেগুলো আছে সেই লাইন অফ ফোর্স গুলোকে আমাকে কাট করতে হবে। যদি আমি কোনো একটা কন্ডাক্টর দিয়ে ওটাকে কাট করি তবেই কিন্তু আমি সেখানে ইলেকট্রিসিটি পাবো। যখন উপর থেকে নিচে নামছে তখন পজিটিভ কারেন্ট পাচ্ছি, যখন নিচ থেকে উপর দিকে উঠছে তখন আমরা নেগেটিভ কারেন্ট পাচ্ছি। অর্থাৎ আমরা যে ভোল্টেজ যেটা পাচ্ছি গ্যালভানোমিটারে যেটা দেখছি, সেখানে কিন্তু আমরা যখন উপর থেকে নিচে লাইন অফ ফোর্স গুলোকে কাট করছে তখন পজিটিভ ভোল্টেজ, যখন নিচ থেকে উপর দিকে যাচ্ছে তখন সেটা আবার লাইন অফ ফোর্সকে কাট করছে তখন নেগেটিভ ভোল্টেজ পাচ্ছে। অর্থাৎ এখানে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। অর্থাৎ একবার জিরো থেকে পজিটিভ হচ্ছে, আবার একবার নিচে নেমে আসছে। বেসিক্যালি এটা হচ্ছে অল্টারনেটিং আমরা কারেন্ট পাচ্ছি, অর্থাৎ এসি কারেন্ট আমরা পাচ্ছি। এখন কিন্তু আমরা ডিসি জেনারেট করছি না, বেসিক্যালি আমরা এখানে যে লাইন অফ ফোর্সটাকে কাট করছি, অর্থাৎ চুম্বকীয় বলরেখাটাকে যখন আমরা একটা কন্ডাক্টর কাট করছে তখন আমরা যে কারেন্টটা পাচ্ছি সেই কারেন্টটা কিন্তু আমরা এসি কারেন্ট পাচ্ছি। তাহলে এখানে আমরা যেটা জেনারেট করছি সেটা বেসিক্যালি একটা ইলেকট্রিসিটি জেনারেট করছি, ইএমএফ এর মাধ্যমে এটা জেনারেট করছি, এবং এখানে যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে একটা পজিটিভ আছে আবার একবার নেগেটিভ আসছে, তার জন্য এটাকে বলছি আমরা অল্টারনেটিং কারেন্ট। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমি এখানে যে কন্ডাক্টরটাকে বলেছো সেই কন্ডাক্টরটাকে আমি এখন রোটারি মোশন দিয়েছি এবং এই কন্ডাক্টরটা একটা কন্টিনিউয়াস একটা লুপ তৈরি করেছে। সেই লুপের উপর বেস করে কিন্তু দেখো যখন সেটা ঘুরছে তখন একবার আমি পজিটিভ ভোল্টেজ পাচ্ছি, একবার নেগেটিভ, অর্থাৎ অল্টারনেট করছে, একবার পজিটিভে যতটা যাচ্ছে নেগেটিভও ততটা যাচ্ছে। এখন এই যে ভোল্টেজটা বাড়ছে বা কমবে এটা কার উপর ডিপেন্ড করবে না, এটা তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এই চুম্বক যেটা রাখা আছে, এই চুম্বকের ম্যাগনেটিক ফোর্স বা তাদের চুম্বক শক্তি কত থাকবে। যদি ম্যাগনেটের পাওয়ারটা বাড়াও তাহলে এটা এখানে বাড়বে। যদি আমি যে কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টরের যে লেন্থ আছে সেই লেন্থটা যদি বাড়িয়ে দিই তাহলে ভোল্টেজটা বাড়তে পারে। আরেকটা হচ্ছে কন্ডাক্টরের ভেলোসিটি, অর্থাৎ কত মুভ মুভ করছে, কত ফাস্ট ওটা ওর মধ্যে লাইন অফ ফোর্সে কাজ করছে তার উপর এটা ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে আমরা সিম্পল একটা ক্যালকুলেশন পেতে পারি। ইএমএফ কে যদি আমরা ইন্ডিউসড ইএমএফ কে যদি ই বলি তাহলে ই ইকুয়াল টু বি, বি হচ্ছে লাইনস অফ ফোর্স, অর্থাৎ এখানে যে চুম্বকীয় বলরেখা সেটা বি, ইন্টু এল, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, যে কন্ডাক্টর লাইন অফ ফোর্সকে কাট করছে সেই এল, এবং তার সঙ্গে ইন্টু হচ্ছে ভি, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু বি এল ভি। অর্থাৎ যখন আমার কন্ডাক্টরটা একটা উপর থেকে নিচ বরাবর যখন আমরা এইভাবে লাইন অফ ফোর্সটাকে কাট করছি তখন সরি তখন আমরা কি করছি না এই ফর্মুলাটা পাচ্ছি। এখানে যদি আমার ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু আমি ভোল্টেজটা বেশি পাবো। যদি আমি আমার যে কন্ডাক্টর যেটা আছে সেই কন্ডাক্টরের লেন্থ যদি বাড়াই তাহলেও আমি ভোল্টেজ বেশি পাবো।
আর যদি আমি এখানে ওর যে ভেলোসিটিটা অর্থাৎ কন্ডাক্টরটা যে গতিতে আপস এন্ড ডাউন করে এখানে লাইন অফ ফোর্সে কাটছে, যদি তার গতিবেগটা বেড়ে যায় তাহলে কিন্তু আমরা ভোল্টেজটা অনেক বেশি পাবো। তাহলে বুঝতে পারছো এখানে ইএমএফটা এই ফর্মুলাতে খুব সহজে পাচ্ছি। কিন্তু যদি আমরা এইভাবে রেসিপ্রোকেট না করে যদি এটা রোটারি করি, যদি এটা ঘোরাতে থাকে, তাহলে ঘোরাতে থাকলে কি হবে? যদি সার্কুলার মোশন করি তখন কি হবে সেটা দেখতে হবে। এটা তো আমার হচ্ছে আপস এন্ড ডাউন হচ্ছে, ঠিক আছে, লাইনস অফ ফোর্স এখানে কাজ করছি, আমি একবার বেশি ভোল্টেজ পাচ্ছি, একবার কম ভোল্টেজ পাচ্ছি, একবার পজিটিভ পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি। কিন্তু যখন এটা আমি সার্কুলার মোশনে ঘোরাবো তখন একদম টপে যখন আমি থাকবো তখন কিন্তু কোনো ভোল্টেজ পাবো না। এবার যখন আমি টপ থেকে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবো, অর্থাৎ যখন লাইন অফ ফোর্সটাকে আমি যখন 90 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ যখন আমি সার্কুলার মোশন করবো তখন কি 360 ডিগ্রি ঘুরবে। তো এই যে আমি সার্কুলার মোশনে ঘোরাচ্ছি, তা 360 ডিগ্রি ঘুরতে গেলে আমায় কি করতে হবে না, প্রথম যখন 90 ডিগ্রি আসবো তখন কিন্তু আমি ম্যাক্সিমাম লাইন অফ ফোর্সকে কাট করবো। উপর থেকে যদি আমি নামতে থাকি একদম ওপরের যে লাইন অফ ফোর্স আছে সেইখান থেকে যখন শুরু করবো তখন কিন্তু ওকে কাট করছে। দেখো এই বিদ্যুতে কোনোভাবে লাইন অফ ফোর্স থেকে কাট করছে না। এবার যখন আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি এবং 90 ডিগ্রিতে আসছি, অর্থাৎ নেমে নেমে ঠিক দেখো আমি আস্তে আস্তে একটা জায়গাতে আসবো, কাট করতে 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 ঠিক 90 ডিগ্রি এই জায়গায় যখন পৌঁছে তখন কিন্তু ম্যাক্সিমাম লাইন অফ ফোর্সকে কাট করেছে। আবার যখন ঠিক নিচের দিকে আসবো তখন কিন্তু আমি আবার লাইন অফ ফোর্স থেকে কমাতে 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 আসবো। আবার যখন ঠিক নর্থ পোলের জায়গায় যাব তখন আবার ম্যাক্সিমাম পাবো। আবার যখন আমি উপরে যাব তখন আমি মিনিমাম, অর্থাৎ প্রতি 90 ডিগ্রিতে কি করবো না আমি লাইন অফ ফোর্সটাকে, অর্থাৎ এই 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম, তারপরে আবার মিনিমাম, আবার 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম, এখন কিন্তু মিনিমাম, এই পজিশনে মিনিমাম। আবার যখন আমি নর্থ পোলে যাব তখন ওখানে আবার আমি মাইনাসের দিকে ম্যাক্সিমাম যাব, আবার ওইখানে গিয়ে আমি জিরোতে পৌঁছে যাবো, 360 ডিগ্রি করবো। এখন 180 ডিগ্রিতে এসছে। এবার আবার যখন 90তে গেলাম এখানে কি হবে না মাইনাস ভোল্টেজ, নেগেটিভ পোর্শন আমি কি করছি না আমি এখন নেগেটিভ ম্যাক্সিমাম ভোল্টেজ গেছি, আবার উপরে আমি আবার জিরোতে পৌঁছে গেছি। তো 360 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা ফর্মুলা পাবো, যে ফর্মুলাটাকে বলা হয় ই ইজিক্যাল টু বি এল ভি সাইন থিটা। এখান থেকে একটা নতুন ফর্মুলা কি পেলাম না, আমরা ই ইজিক্যাল টু, যেটা এতক্ষণ আমরা যখন আমরা শুধুমাত্র ওটাকে একটা আপস এন্ড ডাউন করছিলাম তখন ফর্মুলা পেয়েছিলাম ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু বি এল এন্ড ভি। এখন আমরা পাচ্ছি ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু বি এল ভি ইন্টু সাইন থিটা। এখন এখানে থিটা বলতে কি বোঝাচ্ছে না, আমার এটা যে 60 ডিগ্রি 360 ডিগ্রি যে অ্যাঙ্গেলে যে ঘুরছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। অর্থাৎ আমি যখনই ওখান থেকে মুভমেন্ট করতে শুরু করলাম, একদম যদি টপ থেকে শুরু করে যখন মুভমেন্ট করতে শুরু করব তখন কিন্তু ওটা কি হচ্ছে না একটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা আমার কিন্তু থিটা অ্যাঙ্গেল, এবং সেটা সাইনের সাথে আমরা যখনই ম্যাচ করিয়ে ওটাকে ওই ফর্মুলাটা আনছি তখন আমরা এক্স্যাক্টলি ওর ইনডিউসড ইএমএফটা পাচ্ছি। থিটা অ্যাঙ্গেলটা কিভাবে হচ্ছে একটুখানি দেখো, এখানে দেখতে পাচ্ছি ধরো এই পজিশনে, তাহলে এখান থেকে এটা যেটা হচ্ছে এটা থিটা অ্যাঙ্গেল, এখানে এটা 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তুমি দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ হচ্ছে যত আমি ওটাকে সার্কুলার মোশনে নিচ্ছি, অর্থাৎ 360 ডিগ্রি আমার ম্যাক্সিমাম এখানে আমার অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে তোমাকে দেখানোর চেষ্টা করছি, এবং আমরা এটার সঙ্গে কি সাইন যোগ করছি, তাহলে সাইন থিটা, থিটার মানটা তুমি পেয়ে যাচ্ছ, তাহলে সাইন থিটা দিয়ে তুমি ওখান থেকে ইনডিউসড ইএমএফটা ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে পুরো ব্যাপারটা তোমরা দেখছো, এবার এটা যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিই, গ্রাফ করলে কি হবে না, আমি 360 ডিগ্রিটাকে আমি এখানে দেখো এখানে ইনডিউসড ইএমএফটাকে প্রথমে 90 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি, তারপর 270 ডিগ্রি, তারপর 300 ডিগ্রিতে 360 ডিগ্রিতে আমি নিয়ে আসি। তাহলে দেখো একবার পজিটিভে যাচ্ছে, তারপরে আবার এখানে জিরো হচ্ছে, আবার নেগেটিভে সবচেয়ে ম্যাক্সিমাম যাচ্ছে, আবার এখানে 360-এ জিরো হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে জিরো থেকে শুরু হলো, অর্থাৎ এই যে টোটাল একটা ওয়েভ এটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি, এবং এটাই হচ্ছে এসি কারেন্টের আমরা একটা ওয়েভ পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্টের ওয়েভ। এখন আমাকে এই অল্টারনেটিং কারেন্টটা তো আমার দরকার নেই, আমাকে এখন ডিসি জেনারেটর করতে হবে। এখন এই ডিসি জেনারেটর করতে গেলে আমরা কি করব না, এখানে যে আমি যে লুপটা নিয়েছি, অর্থাৎ যে আমি এখানে কন্ডাক্টরটা নিয়েছি সেটাকে আমরা কি করবো, এটা স্প্লিট করে দেবো। স্প্লিট করে দেবো কেন না, আমাকে এখানে ইউনি ডাইরেকশনে করতে হবে, যেটা আমার অপোজিট ডাইরেকশনে যেটা যাচ্ছিল সেই অপোজিট ডাইরেকশন থেকে তুলে আমাকে শুধুমাত্র একটা ডাইরেকশনে ভোল্টেজটাকে নিতে হবে। তার জন্য এখানে যে স্প্লিট রিং এর ব্যবস্থা করছি এটাকে বলা হয় কমিউটেটর। এটার নাম হচ্ছে কমিউটেটর, অর্থাৎ ডায়নামার মধ্যে আমরা এইখানে যেখানটাতে আমরা ওই
একই দিকে অর্থাৎ ইউনিডাইরেকশনাল আমরা ভোল্টেজটা যখন নেব সেইটা যেখানে কনভার্টেড হচ্ছে সেইটাকে বলা হয় কমিউটেটর। এই কমিউটেটরের দুটো প্রান্তে আমরা কি করছি না, এখানে কার্বন ব্রাশ, এখন অনেক ক্ষেত্রে গ্রাফাইটের ব্রাশও লাগানো হয়, দুটো কন্ডাক্টর লাগাচ্ছি। এই কন্ডাক্টরটা এর সঙ্গে কন্টিনিউয়াসলি টাচ হয়ে থাকা একটা স্প্রিং লোডের জিনিস থাকে। আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন তোমরা বুঝতে পারবে এখানে কিভাবে আমরা কার্বন ব্রাশটাকে এখানে অ্যাটাচ করে রেখেছি। এবং দেখতে পাচ্ছ এখানে যে আমার স্প্রিং লোডটা যেটা আছে, এই স্প্রিং লোডের যে কার্বন ব্রাশটা এই কমিউটেটরের সাথে চেপে আছে। এখন যখনই কমিউটেটরের সাথে চেপে থাকবে, কমিউটেটরটা যে লাইন অফ ফোর্স এখানে কাট করছে সেইটার সাথে কিন্তু এখানে টাচ হয়ে গিয়ে দেখো আমরা এখানে কিন্তু একটা ডাইরেকশন বরাবর কিন্তু ভোল্টেজটাকে পাচ্ছি। অর্থাৎ যেটা আমরা ইউনিডাইরেকশন পাচ্ছিলাম সেই ইউনিডাইরেকশনটাকে কিন্তু আমি ভেঙে দিচ্ছি এবং শুধু একটা ডাইরেকশনের ভোল্টেজটাকে আমরা এখানে নিচ্ছি। অর্থাৎ আমি এখানে 360 ডিগ্রি কিভাবে যাচ্ছি না, তোমরা যদি শূন্য থেকে শুরু করি তাহলে আমার যে কাট যেটা ছিল অর্থাৎ ইনডিউসড ইএমএফটা কিন্তু ওয়ান ডাইরেকশন হয়ে গেছে। দেখো এখানে 0 থেকে শুরু হচ্ছে, আমি আবার 180 ডিগ্রিতে আসছি, আবার 360 যাচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে এই জিনিসটাকে কাজ করছি। সিম্পলি এখানে যে রিংটা আছে সেই রিংটাকে আমরা স্প্লিট করে দিচ্ছি। স্প্লিট করে দিয়ে আমরা কি করছি, ওইটাকে ডাইরেকশনটাকে আর নেগেটিভে ঘুরতে দিচ্ছি, অর্থাৎ ফ্লোটাকে ওয়ান ডাইরেকশন করেছি। যদি আমি এখানে কাট না করতাম তাহলে কিন্তু যখনই এটা উপর দিকে উঠছে আবার যখন নিচের দিকে নামছে তখন কিন্তু এটা মাইনাসে চলে আসছে। আমি করছি ডাইরেকশনটাকে ইউনিফর্ম রেখেছি। এবারে এই ডাইরেকশনটাকে যদি আমি আরেকটু এর তীব্রতাকে বাড়াতে চাই বা যদি এটাকে আমি একটু স্প্লিট করতে চাই তাহলে কি করব না, আমি এখানে কমিউটেটরটাকে 4টে ভাগে ভাগ করে 90 ডিগ্রি বরাবর 4টে ভাগে ভাগ করে দিলে কি হবে না, আমি এখানে আরো 4টে 90 ডিগ্রিতে একটা লুপ, আরেকটা 90 ডিগ্রিতে একটা লুপ, এরকম করে 360 থেকে 4টে ভাগে আমি ভাগ করতে পারবো এবং 4টে আমি লুপ পাবো। দেখো আমি এখানে 4টে কমিউটেটরে ভাগ করছি, অর্থাৎ এখানে সেকশনটা দেখতে পাচ্ছি 4টে লুপ এখানে ঘুরছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে আমি কিভাবে কারেন্টটাকে এখানে ডিস্ট্রিবিউট করেছি 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। এটা করেও দেখছি কি না আমার এইখানে একটা হালকা একটা লুপ তৈরি হয়েছে। এই লুপটাকে আমাকে আরেকটু যদি আমাকে স্ট্রেট লাইন করতে তাহলে আমি কি করব না, আমি তখন কি করব, এখানে যে আমার নর্থ পোল সাউথ পোল যে আমার ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটাকে আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ ম্যাগনেটের সংখ্যাটা যখন আমি বাড়িয়ে নেবো তখন দেখবো কি না আমার লাইনস অফ ফোর্স যেটা থাকে ম্যাগনেটিক যে ফোর্স, সেই ফোর্সটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। দুধটা নিয়ে আয়। এবারে এই যে ম্যাগনেটিক ফোর্সটা যখন বাড়ছে তখন কি দেখতে পাচ্ছি না, আমরা এখান থেকে ছোট শুনতে পাইলি? টোটাল যে এখানে আমার সংখ্যাটা যখন বেড়ে যাবে তখন কি হবে, লাইন অফ ফোর্স যখন আমি এখান থেকে কাট করব তখন কি হচ্ছে দেখো আমার এখানে যে কারেন্টে এটা পাচ্ছিলাম সেই ভোল্টেজটা দেখো প্রায় ইউনিফর্ম একটা স্ট্রেট লাইনের মতো হয়ে গেছে। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অ্যাবাউট ডিসি জেনারেটর। অর্থাৎ আমরা একটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার টোটাল যে আর্মেচার ওয়াইন্ডিংটা আছে এটার উপর এখানে সামনে এই অংশটা হচ্ছে কমিউটেটর। এইভাবে আমরা পুরো জিনিসটাকে একটা একটা জায়গা থেকে আমরা কারেন্টটাকে এখানে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছো তোমরা এখানে আমি যেটা বলতে চাইলাম। আমি আরেকটু ডিটেলে তোমাদের সঙ্গে এটা নিয়ে শেয়ার করব, যেটা মেন এর প্রিন্সিপালটা। দেখো এটা হচ্ছে একটা বেসিক ডিসি জেনারেটর। এই বেসিক ডিসি জেনারেটরে আমরা যেটা ইম্পর্টেন্ট আমাদের যে বিষয়গুলো হলো সেটা হচ্ছে এখানে একটা স্ট্যাটার আছে, একটা রোটর আছে। বেসিক্যালি এখানে স্ট্যাটার বলতে যেটা আছে কি না, যেটা স্থির থাকে, স্থির কাকে রাখছি না, আমরা স্থির রাখছি এখানে ম্যাগনেটিক পোলটাকে। ম্যাগনেটিক পোল একটা নর্থ পোল এবং সাউথ পোল, আমি এখন আমাদের কারেন্টের একটা ইউনিফর্ম একটা স্ট্রেট লাইন ভোল্টেজ পাওয়ার জন্য আমরা কি করছি না ম্যাগনেটিক পোলটাকে ওখানে বাড়াচ্ছি। অর্থাৎ এখানে যেমন আমরা দুটো পার্মানেন্ট ম্যাগনেট দিচ্ছি, আরো দুটো পার্মানেন্ট ম্যাগনেট এখন লাগিয়ে দিচ্ছি। এবং আমি এখানে যে আর্মেচার কয়েলটা দেখেছি সেই আর্মেচার কয়েলের মধ্যে যে লুপটা, সেই লুপের সংখ্যাটাও কিন্তু আমরা বাড়াচ্ছি। এখন আমরা এই লুপের সংখ্যা যত বাড়াবো, আমরা যখন এখানে তোমার ম্যাগনেটিক পোলের সংখ্যা যখন বাড়বে তখন আমরা কি করব না একটা ইউনিফর্ম কনস্ট্যান্ট ডিসি কারেন্ট আমরা পেতে থাকবো। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অ্যাবাউট ডিসি জেনারেটর। এবং এখানে আমরা এই যে আর্মেচার কয়েল এবং স্ট্যাটার হিসাবে এখানে ম্যাগনেটিকটাকে রেখেছি। আর্মেচার কয়েলটা কি হচ্ছে না, এটা হচ্ছে রোটার, এটা ঘুরছে, ওর মাঝে ঘুরছে। এবং আমরা ডিসি কারেন্টটা কোথা থেকে পাচ্ছি না, এখানে এই যে কমিউটেটর যেটা আছে, যেটা হচ্ছে একটা একদম ইউনিফর্ম হাব স্প্লিট যে রিং আছে সেই রিং এর মাঝখানে দুটো দেখো এখানে আমরা কি করেছি না ব্রাশ, কার্বন ব্রাশ লাগিয়ে রেখেছি এবং এটা থেকে আমরা অ্যাকচুয়ালি ডিসি আউটপুটটা পাচ্ছি। এবং এখানে আমরা ডিসি আউটপুটটা নিয়ে কি দেখছি না, গ্যালভানোমিটার লাগিয়েছি। সেই গ্যালভানোমিটারের মাধ্যমে এটাকে আমরা দেখছি যে কিভাবে এখানে আমরা ফ্লোটা পাচ্ছি। তাহলে এই যে ইএমএফ ইনডিউসড হচ্ছে, এই যে ইনডিউসড ইএমএফ এর যে ব্যাপারটা এটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাইন অফ ফোর্স এটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নর্থ পোল এবং সাউথ পোলের মাঝখানে আমরা এখান থেকে এটাকে ডিস্ট্রিবিউট করছি। এবং তার মাঝখানে যে দেখতে পাচ্ছি এখানে যে আমি ছবিটা দেখেছি এখানে যেটা ঘুরছে সেটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিংটা ঘুরে আমার এখানে লাইন অফ ফোর্স থেকে এখানে কাজ করছে।
এই কমিউটেটরটা লাগানো আছে কোথায় না এই আর্মেচারের সাহায্যে লাগানো আছে। এখন আর্মেচারটা কি করছে না এই যে ম্যাগনেটিক ফিল্ডটাকে কাজ করছে। এখন এই যে কমিউটেটরের সামনে যে আর্মেচারটা লাগানো আছে আর্মেচারটা অ্যাকচুয়ালি কি আছে না এখানে লুপ বা কয়েলের মাধ্যমে এখানে ওয়াইন্ডিংটা তৈরি করছে। অনেকগুলো লুপ বা কয়েল একসাথে যখন ওয়াইন্ডিংটা তৈরি করছে তখন হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্টের ও লাইন অফ ফোর্সকে কাজ করবে। এবং কমিউটেটরের মধ্যে যে স্প্লিট রিং আছে সেই স্প্লিট রিংটা কি করবে না এই যে অল্টারনেটিং যে কারেন্ট যে লুপটা ছিল সেটাকেও কি করছে না ও একটা ইউনি ডাইরেকশনাল করে দিচ্ছে। এবং এই স্প্লিট রিং এর দুটো হাবের মধ্যে আমরা কার্বন বাসের কন্ট্যাক্ট লাগাবো। এই কার্বন বাসের কন্ট্যাক্টের উপর বেস করে কিন্তু আমরা ডিসি কারেন্টটাকে আউটপুট হিসাবে আমরা নিয়ে আসবো, বাইরে নিয়ে আসবো। অর্থাৎ ওখান থেকে আমরা ডায়নামো থেকে বা ডিসি জেনারেটর থেকে কারেন্টটা কিন্তু এর মাধ্যমে আমরা আউটপুট হিসাবে এই গ্যালভানোমিটারে আমরা দেখতে পাবো যে কত ভোল্টেজ আমরা ওখান থেকে পাচ্ছি। এখন এই যে ভোল্টেজ ভ্যারিয়েশনটা সেটা নিশ্চয়ই আমি তোমাদেরকে আগে বলেছিলাম বা আগের যে সিস্টেমটা দেখাচ্ছিলাম যে এখানে আমার আর্মেচার ওয়াইন্ডিং এবং এখানে তোমার চুম্বকীয় যে ফোর্স লাইন অফ ফোর্স এবং তার সাথে সাথে এখানে আর্মেচার ওয়াইন্ডিং এর যে রোটেশনটা তার উপরে এখানে ভোল্টেজটা ভ্যারি করবে। এখানে দেখতে পাচ্ছ কানেকশনটা কিভাবে আমাদের করা আছে। এখানে ওয়্যার দিয়ে পুরোপুরি এটাকে কন্ট্যাক্ট করে দেওয়া আছে। কারেন্টটা কিভাবে ফ্লো হচ্ছে এই লাইনটা তুমি দেখতে পাচ্ছ কিভাবে কারেন্টটা একটা সাইড থেকে আরেকটা সাইডে আসছে। এখানে যে কার্বন বাসের মাধ্যমে যে কারেন্টটা একটা সাইড থেকে দেখো ওই দিক দিয়ে ঘুরে আবার একটা জায়গায় লুপ চেঞ্জ করছে, এটা কিন্তু আমাদের ডাইরেকশনটা আমরা বোঝাচ্ছি। এখন এই ডাইরেকশনটা যেটা হচ্ছে এই ডাইরেকশনটাকে আমরা ইউনি ডাইরেকশন করছি কার সাহায্যে না আমরা এখানে কমিউটেটরটা ইউজ করছি। এই কমিউটেটরের যে লুপটা লাগাবো সেই লুপটাই কিন্তু এখানটা যদি এটা আমার স্প্লিট রিং না হতো তাহলে কিন্তু আমরা এটাকে যে লুপটা পেতাম সেই লুপটা কিন্তু বেসিক্যালি আমার ইউনিডাইরেকশনাল হতো না। এ কি করতো না কারেন্টটাকে একটা নেগেটিভ টার্নে ঘুরিয়ে দিত। কিন্তু যেহেতু আমি এটাকে স্প্লিট করে দিই কারেন্টটা আর কি করছে না আর নিচে নেগেটিভের জায়গায় যাচ্ছে। যখনই আমার নেগেটিভ হওয়ার চান্স আছে তখন কিন্তু কাট করে যাচ্ছে, কেটে গিয়ে ও আবার ওখান থেকে নতুন করে একটা টার্ন নিচ্ছে। অর্থাৎ আমার লুপটা জিরো থেকে শুরু করে আমার একটা পিক ফর্মেসে আবার জিরোতে আসছে। জিরোতে সে নেগেটিভ টার্ন হওয়ার আগে কিন্তু আমি এই জায়গাটায় লুপটাকে কাট করে দিচ্ছি। যখন এই লুপটা কাট করেছে পরের লুপে আমরা কি করছি না আবার ও উপর দিকে টার্ন নিচ্ছে। অর্থাৎ আমরা এই যে একটা হাফ উপরে যাচ্ছে এসে জিরো হচ্ছে, আবার একটা হাফ উপরে যাচ্ছে আবার জিরো হচ্ছে। অর্থাৎ আমি গ্রাফটা কিভাবে পাচ্ছি না একটা এরকম স্ট্রেট গ্রাফ আবার উপরে উঠছে যেটা কিন্তু আমার নেগেটিভে আমার যাচ্ছে না। অর্থাৎ আমি এখানে বরাবর একটা ডাইরেকশনাল কারেন্ট পাচ্ছি। এবং এই যে কারেন্টের যে ফ্লোটা এটা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অর্থাৎ ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলের মাধ্যমে আমরা এটাকে ডিকোডিং করে থাকি। এখন আমি যদি তোমাকে এখানে ফ্লেমিং এর ডান হস্ত দেখাই, দেখো এখানে আমার ডান হাত বা তোমরা নিজেরাই ডান হাতটাকে যদি এই অ্যাঙ্গেলে রাখো প্রত্যেকটা আঙুল পরস্পর যদি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে বুড়ো আঙুলটা ফোর্স যদি আমরা যদি দেখায়, যদি আমার এই তর্জনীটা যদি ম্যাগনেটিক ফিল্ড দেখায় এবং আমার মধ্যমা যদি কারেন্টের শো করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিভাবে টোটাল লাইন অফ অ্যাকশনটা কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছ। এখন আমার এখানে ফোর্সটা কি করছে না এই যে আর্মেচারটাকে উপর দিকে তোলার চেষ্টা করছে। আমি যদি এবারে নিচের দিকে যাই অর্থাৎ সিডি ক্ষেত্রে যদি আসি সিডির ক্ষেত্রে নিচের দিকে তাহলে আমি হাতটাকে আমি আবার নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিতে গেলে কি হবে দেখো এই হাতটা ফোর্সটা নিচের দিকে আসছে অর্থাৎ এ বি সাইড উঠছে আবার সিডি সাইড নামছে, সিডি সাইড উঠছে এবি সাইড নামছে। অর্থাৎ আর্মেচারটা যেটা রোটেশনে পাক খাচ্ছে সেটা কিন্তু ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলস এর মাধ্যমে হচ্ছে এবং সেখান থেকে আমরা কারেন্টটার একটা ডাইরেকশন পাচ্ছি। এবং এখানে যেহেতু কমিউটেটরের মধ্যে স্প্লিট রিং ব্যবহার করছি তার জন্য আমরা কি করছি না এখানে যে ইএমএফ যেটা আমরা পাচ্ছি সেটা টাইমের সাথে যখন আমরা ওটাকে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিচ্ছি তখন দেখতে পাচ্ছি ওটা ইউনি ডাইরেকশনাল হচ্ছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ আমি ডান দিকে যে গ্রাফটা দেখাচ্ছি যেখানে ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর আছে ইএমএফ এবং এক্স এক্স অ্যাক্সিস বরাবর আছে টাইম। তাহলে এই যে টাইম বরাবর যেটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা গ্যালভানোমিটারের সাহায্যে এবং ডান দিকের ইএমএফটা যদি ভালো করে দেখো ওইদিকে যদি তোমরা আর্মেচার এবং ওখানে কমিউটেটরের ব্যাপারটা দেখো তাহলে দেখতে পাচ্ছ যে এইভাবে কিভাবে আমরা এই ডাইরেক্ট কারেন্টের লুপটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ ইনডিউসড ইএমএফটা কিভাবে আমরা এখানে শো করছি। তাহলে এটা গেল আমাদের ইনডিউসড ইএমএফ এর টোটাল বিষয়টা। এবার আমি সরাসরি চলে আসবো তোমাদের কাছে যে আমাদের ডাইনামো বেসিক্যালি যেটা জেনারেটর বা ডিসি জেনারেটর যেটাকে বলছি আমরা, এই ডিসি জেনারেটরের অ্যাসেম্বলিটা কি আছে দেখতে পাচ্ছ এখানে যে আমি ছবিটা দেখাচ্ছি এটা একটা কাট সেকশন অফ এ ডিসি জেনারেটর। এই কাট সেকশনের মধ্যে দেখতে পাচ্ছ যে আমি এখানে যে ডিসি জেনারেটর আছে সেটা কি হচ্ছে না মেকানিক্যাল এনার্জি থেকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জি করছে। এখানে যেটা হুইল বরাবর আছে হুইলটা কিছুই না ওটা স্যাপ অর্থাৎ আর্মেচারটাকে আমি এখানে ঘোরাচ্ছি দিস ইজ দ্য প্রাইম মুভার হুইচ রেফার্স টু আমরা ডিজেল ইঞ্জিনের সাহায্যে করতে পারি বা আমার গাড়ির সাথে আমি
তার বেঁধে এটাকে মানে ওই বেল্ট লাগিয়ে ওটাতে ঘোরাতে পারি? আলটিমেটলি আমাকে আর্মেচারটাকে ঘোরাতে হবে। এখন এই যে আর্মেচারটা যে ঘুরবে তার মাঝে কি আছে না, দেখো এইখানে যে ইয়োকটা আছে, ইয়োকের মধ্যে আমরা এখানে কারেন্টটাকে প্রডিউস করছি। তো ইয়োকটা হচ্ছে আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, মাঝখানে আর্মেচারটা যখন ঘুরছে এখানে যখন কমিউটেটরটা আছে, কমিউটেটরের সাথে কানেকশন হয়ে গিয়ে আমরা এখান থেকে ডিসি কারেন্টটা পাচ্ছি। এবং এই ডিসি কারেন্টটা এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যে ডিসি কারেন্টটা বেরোচ্ছে সেই ডিসি কারেন্টটা এখানে একটা ভোল্টেজ কন্ট্রোলার থাকছে, কন্ট্রোলারের মাধ্যম দিয়ে এসে ব্যাটারিটাকে চার্জ করছে। আবার এই ব্যাটারিটা থেকে যদি আমি আমার হাউস হোল্ডে ইউজ করতে চাই তাহলে ইনভার্টারের সাহায্যে, অনেকের বাড়িতে ইনভার্টার আছে, ইনভার্টারের সাহায্যে এই ডিসি কারেন্টটাকে এসি করে আমি আমার হাউস হোল্ড সাপ্লাইগুলোকে ইউজ করছি। কিন্তু আমার অটোমোবাইল ক্ষেত্রে কি হবে না, অটোমোবাইলের ক্ষেত্রে আমরা এই যে ডায়নামোটা, এই ডায়নামোটাকে ঘোরাবো কিভাবে না, যখনই আমি ইঞ্জিনটাকে স্টার্ট করব, ইঞ্জিন যখন ঘুরতে শুরু করবে, ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফট রোটারি মোশন পাবে, সেই ক্র্যাঙ্কশ্যাফটের সাহায্যে আমি কি করব না, ওই বেল্ট ড্রাইভের সাহায্যে এই ডায়নামোটাকে ঘোরাতে শুরু করব। বা অনেকদিন অনেক পুরোনো দিনে যদি কারো বাড়িতে সাইকেল থাকে, যে সাইকেলের ডায়নামো দেখেছো, সাইকেলের পেছনের চাকা একটা ডায়নামোর মধ্যে থাকে, একটা চিপে দিলে ডায়নামোটা ঘুরতে থাকে এবং আমরা লাইট জ্বলতে পারি। গ্রামের দিকে যদি কারো বাড়ি হয় তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, সেখানে কি হচ্ছে না, আমার ওইখানে ওই ডায়নামো থেকে কারেন্ট এসে সরাসরি আমরা এখানে ওই বাল্বটাকে জ্বালাচ্ছি। সিমিলার জিনিস, ওই একই জিনিস, ওটাও ডিসি কারেন্ট তৈরি করছে, ডাইরেক্ট বাল্বটা জ্বলছে, এখানেও সেই একই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে সরাসরি তখন কি হবে না, আমাদের ইনভার্টার দরকার হবে না, আমরা এখান থেকে যে ডিসি কারেন্টটা পাবো সেই ডিসি কারেন্টটা আমার অটোমোবাইল সেক্টরে যা যা ইকুইপমেন্ট আছে সবগুলোকে জ্বালাতে পারবো, এবং তার সাথে সাথে আমরা কি করতে পারবো, আমার ব্যাটারিটাকেও চার্জিং করতে পারবো। এবারে এখানে আমি যদি লাস্ট যে জায়গাটায় আসতে চাইছি, সেটা হলো আমাদের এই ডিসি যে জেনারেটর আছে, সেই জেনারেটরের বেসিক কম্পোনেন্ট গুলো কি কি আছে, একটু চটজলদি দেখে নি কি কি আছে। না, কম্পোনেন্ট বলতে আমি এখনই আলোচনা করছিলাম যে একটা ইয়োক থাকবে, যেটার মধ্যে আমার টোটাল একটা স্ট্যাটর হিসেবে থাকবে, অর্থাৎ এখানে পার্মানেন্ট ম্যাগনেটটা আমার থাকবে, বা আমি ওখানে ম্যাগনেটের যে সাউথ পোল নর্থ পোল এগুলোকে ওখানে রাখবো। তার সাথে সাথে ভেতরে আর্মেচার থাকছে, আর্মেচারের বাইরে আমরা কি রাখছি না, কমিউটেটর রাখছি, কমিউটেটর যেটা হচ্ছে স্প্লিট রিং বলছিলাম, সেখানে কার্বন ব্রাশটা কন্ট্যাক্ট হবে, এই স্যাপটা ঘোরার জন্য ওখানে একটা বিয়ারিং থাকতে হবে। আর মেনলি হচ্ছে বিয়ারিং সাথে যখন আমরা ওই কার্বন ব্রাশটাকে অ্যাটাচ করব, ওই কার্বন ব্রাশের একটা ব্র্যাকেট আছে, ওই ব্র্যাকেটটাকে ওখানে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ইয়োক যেটা বললাম, ইয়োকের পরেই চলে আসছে আর্মেচার। আর্মেচার দেখতে পাচ্ছি এখানে কিছু ল্যাগস থাকছে, যেটা হচ্ছে কি যে রোটর ওয়াইন্ডিং যেটা থাকে সেই ওয়াইন্ডিংটা লাগানো হয়, এবং ব্রাশের সাথে দেখতে পাচ্ছি এখানে ব্রাশ কমিউটেটরের সাথে এটা কানেকশন করবার জন্য এখানে একটা ব্রাশ বক্স লাগানো হয়, যেটা স্প্রিং এর সাহায্যে ওখানে কানেকশন করে রাখে পুরো জিনিসটাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা ব্রাশ বক্সটা আছে, যেটা ওই ব্রাশগুলো যখন ওখান থেকে ক্ষয়ে গিয়ে থাকে তখন এটা চেঞ্জ করবার জন্য ওই বক্সটাকে খুলে আমরা কার্বন ব্রাশটা ওখানে রিপ্লেস করে থাকি। আর নেক্সট হচ্ছে কি আছে না, এখানে এরপরে যেটা পাবে তোমরা কমিউটেটরটা দেখতে পাবে, এখানে একটা শ্যাফট আছে, শ্যাফটের মধ্যে আমরা বিয়ারিং লাগাচ্ছি। আর এখানে হচ্ছে এটার কমিউটেটর, এই কমিউটেটর কি করছে না, এটা এসি যে কারেন্ট আছে সেটাকে আমরা এই রিং এর মাধ্যমে এখানে ডিসি তে কনভার্ট করছি। তাহলে এই টোটালটা গেল আমাদের ডিসি জেনারেটর হিসাবে। আমরা মোটামুটি একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমাদের ডিসি জেনারেটরটা এই মুহূর্তে আমাদের সিলেবাসে নেই, অর্থাৎ আমাদের শুধু বেসিক কনসেপ্ট অ্যাবাউট দ্য ডিসি জেনারেটর বলা আছে বা ডায়নামো সম্বন্ধে বলা আছে। ডায়নামো আমরা এখন ইউজ করছি না, আমরা এখন তার জায়গায় কি করছি না, আমরা অল্টারনেটর ইউজ করছি। কেন অল্টারনেটর ইউজ করছি না, এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে মাথায় দিয়ে রাখো, যে প্রথম কথা তো বললাম ভলিউম এবং ওয়েটের কথা দুটো বলেছি, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে কমিউটেটর যেটা আছে, অর্থাৎ আমার যখন ইঞ্জিন স্টার্ট দিচ্ছে তখন কিন্তু আমার ভেতরে আর্মেচারটা ঘুরতে শুরু করছে। ইঞ্জিন স্টার্ট দিচ্ছে, আর্মেচার ঘুরছে, আর্মেচার ঘুরছে মানে কমিউটেটর ঘুরছে, কমিউটেটর ঘুরছে মানে কমিউটেটরের সাথে যে কার্বন ব্রাশটা লাগানো আছে সেই কার্বন ব্রাশটা কন্টিনিউয়াসলি ওখানে ঘষা খাচ্ছে, এবং ঘষা খেতে খেতে কি হচ্ছে, এটা কার্বন ব্রাশটার ক্ষয় হচ্ছে। তাহলে যদি আমি এটা কন্টিনিউয়াস ক্ষয় হতে থাকে তাহলে কি হবে, একটা সময় কি হবে, কিছুদিন ছাড়া ছাড়াই আমাকে কার্বন ব্রাশটা পাল্টাতে হবে। কার্বন ব্রাশটা পাল্টানোর মানেই হচ্ছে আমার এখানে মেনটেনেন্স কস্টটাকে বেড়ে যাওয়া। তাহলে আমার কি হচ্ছে, ওয়েট, ভলিউম এবং তার সাথে সাথে মেনটেনেন্স কস্টটা বেড়ে যাওয়ার জন্য আমরা এখনকার গাড়িতে আর ডিসি জেনারেটর ব্যবহার করছি না, আমরা তার জায়গায় এসি জেনারেটর ব্যবহার করছি, যেটাকে আমরা অল্টারনেটর বলছি। এবং এই অল্টারনেটর থেকে যে এসি কারেন্টটা তৈরি হচ্ছে সেটা কি করছি না, ডিসিতে কনভার্ট করবার জন্য একটা রেকটিফায়ার লাগাচ্ছি, যেখানে ডায়োডের সাহায্যে আমরা একটা ব্রিজ রেকটিফিকেশন বা একটা ফরওয়ার্ড বায়াসিং করে আমরা অল্টারনেটিভ কারেন্টটাকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে ব্যাটারিটাকে আমরা চার্জ করছি, বা আমরা আমাদের আদার্স যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করছি। নেক্সট ডে আমরা অল্টারনেটিং কারেন্টের জেনারেটর বা এসি জেনারেটর সম্বন্ধে বা অল্টারনেটর সম্বন্ধে পড়বো। আজকে যেটুকু আমি পড়ালাম তোমরা তোমাদের বই খুলে ভালো